তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু রাশিয়া আর আমেরিকার মধ্যে তখনও পর্যন্ত কোল্ড ওয়ার চলছে। এ সময় রাশিয়া গোপনে কিছু সোলজারদের উপর এক্সপেরিমেন্ট করতে থাকে। উদ্দেশ্য ছিল সাধারণ কিছু সোলজারদেরকে সুপার হিউম্যানে রূপান্তরিত করা, যার মাধ্যমে হয়তো তারা শত্রুদের হাত থেকে মুক্তি পাবে। তো যাই হোক, এ সময় তারা রীতিমতো 4 জনের উপর এক্সপেরিমেন্ট করে। এক্সপেরিমেন্ট শেষে তারা সফলও হয়। তাদের 4 জনের একজনের ডিএনএ মিক্সিং করা হয় ভালুকের ডিএনএর সাথে, যার মাধ্যমে সে ভয়ানক শক্তিশালী হয়ে ওঠে। সে চাওয়া মাত্র যে কোনো সময় এই ভয়ঙ্কর পশুতে রূপান্তরিত হতে পারত। অন্যজনের মধ্যে তৈরি হয় সুপার স্পিড। চোখের পলকে সে অস্বাভাবিক মুভমেন্ট করতে পারত, এমনকি সে বিশেষ কায়দায় এই তলোয়ারটি চালাতে পারত। তৃতীয় ব্যক্তি বিশেষ ক্ষমতার বলে যে কোনো কিছুকেই বাতাসে উড়াতে পারত। সবশেষে ছিল এই মেয়েটি। সে যে কোনো সময় নিজেকে অদৃশ্য করে ফেলতে পারত। কিন্তু এরপরই তাদের সাথে ঘটে যায় একটি ভয়ানক ঘটনা। যে ল্যাব থেকে তাদের উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল সেই ল্যাবটি বিস্ফোরিত হয়। সন্দেহজনক এই বিস্ফোরণের পরে সেখানে থাকা প্রত্যেকটা বিজ্ঞানী সহ 4 জনের কোনো খোঁজই পাওয়া যায়নি। এরপর অনেকগুলো বছর পার হয়ে যায়। এ সময় দেখা যায় রাশিয়ান আর্মিরা তাদের যুদ্ধের জন্য অনেকগুলো অত্যাধুনিক রোবট তৈরি করেছে। এখন তারা সেই রোবটগুলো ট্রেনিং করাচ্ছে। এই রোবটগুলোকে নিয়ন্ত্রণ করা হতো পুরোপুরি এআই এর মাধ্যমে, যার কারণে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য কোনো মানুষের প্রয়োজনই ছিল না। তবে এই মুহূর্তে তাদের সাথে একটি ভয়ানক ঘটনা ঘটে। এ সময় তাদের তৈরি করা সেই রোবটগুলো উল্টো তাদের ট্যাঙ্ক এবং হেলিকপ্টারের উপরে আক্রমণ করে বসে। কোনোভাবেই তারা এই রোবটগুলোকে কন্ট্রোল করতে পারছিল না। চোখের নিমিষে সেই রোবটগুলো তাদেরকে একে একে ধ্বংস করতে শুরু করে। শেষ পর্যন্ত তারা আর্মি ক্যাম্পের মধ্যে প্রবেশ করে আর্মি অফিসারগুলোকেও মেরে ফেলে। তবে এই সময় একটি প্রশ্ন তৈরি হয় যে এই সব কিছুর পিছনে কার হাত আছে। এই মুহূর্তেই আমরা একটি দানব আকৃতির মানুষকে দেখতে পারি। দানব আকৃতির এই মানুষটার নামও ছিল অনেকটা দানবের মতোই, ডক্টর আবুবুস্ট কুরাটভ। এই ভিডিওতে আমি তাকে কুরাটভ বলেই রাখব। তো যাই হোক, দানব আকৃতির এই ব্যক্তিটাই সেখানকার রোবটগুলোকে নিজের আন্ডারে নিয়ে নিয়েছিল। তার কাছে ছিল বিশেষ একটি ক্ষমতা। সে তার বিশেষ শক্তির বলে বিদ্যুৎ উৎপাদন করতে পারত, আর এই বিদ্যুতের মাধ্যমে আশেপাশে থাকা প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিসকে নিজের আন্ডারে নিয়ে নিতে পারত। এভাবেই সে আজকে প্রত্যেকটা রোবটকে নিজের আন্ডারে নিয়ে নিয়েছে। এমনকি আর্মির ক্যাম্পটিকে ধ্বংসস্তূপে রূপান্তরিত করার পর প্রত্যেকটা রোবট নিয়ে সে সেখান থেকে যেতে শুরু করে। এরপর সিনটি পরিবর্তন হয়। আমরা মিনিস্ট্রি ডিফেন্সের একটি মিটিং দেখতে পারি। মেজর জেনারেল নিকোলাইকে এ সময় আমরা কথা বলতে দেখি। সে এই মিটিংয়ে সবাইকে কোল্ড ওয়ারের কথা বলছিল। সে জানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া পেট্রিয়ট প্রজেক্ট নামের একটি প্রজেক্ট ওপেন করে। এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল সুপার হিউম্যান তৈরি করা, যেখানে আবুবুস্ট কুরাটভ টেকনোলজি ডিপার্টমেন্টের ইনচার্জ হিসেবে কাজ করত। তবে এ সময় কুরাটভ যে বিষয় নিয়ে কাজ করছিল সেটার নাম ছিল মডিউল 1। ডক্টর কুরাটভ এই প্রজেক্টে একটি রিমোট তৈরি করতে চেয়েছিলেন, যে রিমোটের মাধ্যমে সে যে কোনো ইলেকট্রনিক জিনিসকে চালানোর চেষ্টা করেছে। কিন্তু এই প্রজেক্টটি সে কোনোভাবেই সম্পন্ন করতে পারে না। গভর্নমেন্ট থেকেও তাকে আর সহযোগিতা করা হয় না। কিন্তু সে সময় ডক্টর ভিক্টরের এক্সপেরিমেন্ট পুরোপুরি সফল হয়ে যায়। সে রীতিমতো 4 জন সাধারণ মানুষকে সুপার হিরোতে রূপান্তরিত করে, যার কারণে ডক্টর কুরাটভ তাকে হিংসা করতে শুরু করে। সে চিন্তা করে সে তো সফল হতে পারেনি, যার কারণে সে ভিক্টরের প্রজেক্ট পুরোপুরি চুরি করবে। আর এ সময় তার কথা মতো অনেক সায়েন্টিস্ট ভুলভাল কাজ করতে গিয়ে মারাও পড়েছে। আর এভাবেই ডক্টর কুরাটভ একজন বিখ্যাত সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও অপরাধীদের খাতায় নিজের নাম লিখে নেয়। সে প্রথমত পুলিশকে ফাঁকি দিয়ে নিজেকে লুকিয়ে নেয়, কিন্তু ল্যাবের ভিতরে সে অনেকগুলো বোম ফিট করে আসে। বোমগুলো ব্লাস্ট হওয়ার কারণে সেখানে উপস্থিত সবাই মারা যায়। বেঁচে থাকে শুধু ডক্টর কুরাটভ। কিন্তু এ সময় ল্যাবে থাকা কেমিক্যালগুলোর কারণে সে রীতিমতো দানবে রূপান্তরিত হয়। সে নিজেও জানত না যে এই কেমিক্যালগুলো তার শরীরে লাগার কারণে সে এতটা শক্তিশালী হয়ে উঠবে। তবে এ সময় আমরা যদি ডক্টর কুরাটভকে থামাতে চাই তাহলে সেই 4 জন সুপার হিরোকে আমাদের লাগবেই, যাদেরকে ডক্টর ভিক্টর এক্সপেরিমেন্টের মাধ্যমে তৈরি করেছে। আর এ সময় আমরা দেখতে পারি ডক্টর কুরাটভ আর্মির ট্রাকগুলো মালসহ সেখান থেকে সরাতে শুরু করে। ট্রাকগুলো সরাতে তার যেন কোনো কষ্টই করতে হয় না, শুধুমাত্র ইশারা দিলেই ট্রাক নিজের মতো করে চলতে শুরু করে। অন্যদিকে দেখা যায় আর্মি অফিসাররা সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেয় যে তারা এবার পেট্রিয়ট প্রজেক্ট আবারও ওপেন করবে, যে প্রজেক্টের দায়িত্ব পালন করবে মেজর অ্যালিনা। আর এই প্রজেক্টটি ওপেন করতেই তারা সবার প্রথমে সেই 4 জন সুপার হিরোকে খুঁজতে শুরু করে। পাশাপাশি এই মিশনের নাম দেওয়া হয় দ্য গার্ডিয়ান্স। এরপর আর্মি অফিসারগুলো অনেক খোঁজাখুঁজি করার পর সেই সুপার হিরোদের লোকেশন খুঁজে বের করতে সক্ষম হয়। মেজর অ্যালিনা প্রথমেই দেখা করে লের নামের সেই ব্যক্তির সাথে, যে কিনা হাতের ইশারাতেই যে কোনো কিছুকে বাতাসে ভাসিয়ে নিতে পারত। অ্যালিনা তখন তাকে সহযোগিতা করতে বলে। লের কোনোভাবে রাজি না হয়ে সেখান থেকে তাকে চলে যেতে বলে। লের কোনোভাবেই নতুন আর কোনো ঝামেলাতে জড়াতে চাচ্ছিল না, কিন্তু অ্যালিনা তখন তাকে বলে যে এখনও পর্যন্ত ডক্টর কুরাটভ বেঁচেই আছে, এমনকি সে এই দেশের আর্মি প্রশাসনকে পুরোপুরি হুমকির মুখে ঠেলে দিচ্ছে। লের তার কথা শুনে সঙ্গে সঙ্গে তার সাথে যেতে রাজি হয়ে যায়, কারণ সে ডক্টর কুরাটভকে শাস্তি দিতে চায়। এরপর তারা দুজন মিলে কাজাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়, যেখানে খান নামের সেই সুপার হিরো থাকত।
খান তখন একদল টেররিস্টের সাথে একাই লড়াই করছিল। সে তখন তার অপ্রতিরোধ্য স্পিডের মাধ্যমে একটি গাড়িকে দুভাগে ভাগ করে দেয়। এরপর এক এক করে সেখানে উপস্থিত প্রত্যেকটা টেররিস্টকে সে মারতে শুরু করে। শত্রুপক্ষের কেউই বুঝতে পারছিল না যে তাদের সাথে আসলে কি ঘটছে, কারণ এমন সুপার হিরোর সামনে তো তারা কখনো পড়েনি। তো যাই হোক, যুদ্ধ চলাকালীন অবস্থায় খান লেরকে দেখতে পারে। তারা দুজনের সাথে কথা বলতে শুরু করে। লের খানকে জানায় ডক্টর কুরটভ এখনও পর্যন্ত বেঁচে আছে, যার কথা শুনে খান নিজেও তার উপর প্রচণ্ড রেগে যায়, কারণ ডক্টর কুরটভ খানেরও শত্রু। এরপর তারা সাইবেরিয়ার উদ্দেশ্যে রওনা হয়, যেখানে থাকতো আরসুস। কিছু সৈন্য তখন আরসুসের বাড়িটাকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। আরসুস তখন তাদের সাথে ফাইট করছিল। সে নিমেষেই দানবে রূপান্তরিত হয়। এরপর সে তার অপরিসীম শক্তির মাধ্যমে সেখানে থাকা প্রত্যেকটা সেনাকে একদম নিঃশেষ করে দেয়। ফাইট শেষে লের আর খানের সাথে তার দেখা হয়ে যায়। লের আর খান তখন তাকে ডক্টর কুরাটভের কথা জানায়। আরসুস তার কথা শুনে যেন তেলে বেগুনে জ্বলে যায়, কারণ তাদের সবারই শত্রু ছিল এই ডক্টর কুরাটভ। তবে কেন এবং ডক্টর কুরাটভ তাদের কী বা ক্ষতি করেছে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এবার তাদের মধ্যে বাকি থাকলো মাত্র একটি সুপার হিরো, যার সাথে দেখা করার জন্য তারা মস্কোর উদ্দেশ্যে রওনা হয়। সেখানে তখন আমরা জিনিয়াকে দেখতে পারি। সে একটি সার্কাস পার্টিতে নিজেকে জাদুকর হিসেবে এমপ্লয় করেছে। প্রোগ্রামটি শেষ হওয়ার পর সে তার বাসায় ফিরে আসে। হঠাৎ রুমের ভিতরে পেছনে সে খানকে দেখতে পারে। ভয় পেয়ে সে তার সাথে ফাইট করতে শুরু করে। খান তখন তাকে বারবার বলতে থাকে যে আমি তোমার বন্ধু, আমি শত্রু কেউই না, আমার সাথে প্লিজ ফাইট করবে না। কিন্তু কে শোনে কার কথা, সে তো তার সাথে রীতিমতো ফাইট করতেই থাকে। তাই লেরও সেখানে উপস্থিত হয়। তবে জিনিয়া তাকেও চিনতে পারে না, যার কারণে তার সাথেও সে ফাইট করতে শুরু করে। তারা বারবার বলছিল যে আমরা তোমার বন্ধু, তুমি প্লিজ থামো, আমাদের একটা কথা আছে। কিন্তু কে শোনে কার কথা, সে রীতিমতো তাদের সাথে ফাইট করতেই থাকে। এই সময়ে সেখানে আরসুস উপস্থিত হয়। সে তখন তাকে বলতে থাকে যে আমরা চারজনই কিন্তু সুপার পাওয়ার সমৃদ্ধ। লক্ষ্য করে দেখো, এত বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের কারো বয়সই বাড়ছে না। এমনকি আমাদের জীবনের ক্ষতির পিছনে একটা মানুষই দায়ী, আর সেটা হচ্ছে ডক্টর কুরাটভ। জিনিয়াকে সে আরও কিছু বলতে থাকে এবং ভালোভাবে বোঝানোর পর জিনিয়াও তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা 5 জন মিলে রওনা হয় পেট্রিয়ট প্রজেক্টের উদ্দেশ্যে। অন্যদিকে আমরা ডক্টর কুরাটভের আস্তানা দেখতে পারি। আমরা আরও দেখতে পারি সে তার ক্লোন দিয়ে চারদিকে ভরে ফেলেছে। হাজার হাজার এই ক্লোন এখন বের হয়ে আসার অপেক্ষায়। আর একবার যদি এই ক্লোনগুলো বের হয়ে আসতে পারে, তাহলে পুরো পৃথিবী ডক্টর কুরাটভের আন্ডারে চলে যাবে। পুরো পৃথিবী তখন একটি ভয়ানক যুদ্ধ দেখতে পারবে। অন্যদিকে আমরা দেখতে পারি অ্যালিনা জিনিয়াকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমার সুপার পাওয়ারটা কি। জিনিয়া জানায় পানির সংস্পর্শে আমি নিজেকে অদৃশ্য করতে পারি, এমনকি প্রয়োজনে আমি আমার তাপমাত্রাও পরিবর্তন করতে পারি। জিনিয়া তখন তাকে আরও জানায় যে আজ থেকে 40 বছর আগে একটি ল্যাবের পাশে সে অজ্ঞান হয়ে পড়েছিল। ডাক্তার তাকে বলেছিল কিছুদিনের মধ্যেই হয়তো তার সবকিছুই মনে পড়বে। 40 বছর পার হয়ে গেছে, সে কোনো কিছুই মনে করতে পারছে না এখনো। তবে তার হাতে থাকা একটি আংটিতে জিনিয়া নাম লেখা ছিল, যেটার মাধ্যমে সে বুঝতে পেরেছিল যে তার নাম জিনিয়া। 40 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত তার বয়স বাড়ার কোনো নামই নেই। জিনিয়া এতে বুঝতে পারে যে আসলেও তার মধ্যে হয়তো কোনো আধ্যাত্মিক পাওয়ার আছে, যেটা সমাজের সাধারণ মানুষগুলো জানতে পারলে তার কোনো ক্ষতি হতে পারে, যার কারণে সে রীতিমতো নিজেকে লুকিয়ে রাখে। এসব কথা চলাকালীন অবস্থাতে সেখানে মেজর জেনারেল নিকোলাই চলে আসে। সে সবার উদ্দেশ্যে বলতে থাকে ডক্টর কুরাটভের লোকেশন জানা গেছে। সে এখন একটি ভাঙা স্তূপে বসবাস করছে। বলা যেতে পারে তাকে ধরার জন্য এখনই সঠিক সময়। এ কথা শোনার পর তারা 4 জন মিলে তাকে ধরার জন্য সেই লোকেশন অনুযায়ী বেরিয়ে পড়ে। লোকেশনে পৌঁছার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যায়। জিনিয়া এতে অনেকটাই খুশি হয়, কারণ এই বৃষ্টির পানিতে সে অদৃশ্য হয়ে যায়। এরপর তারা 4 জন মিলে কুরাটভকে খুঁজতে শুরু করে। তবে এ সময় পেট্রিয়ট প্রজেক্টের বিল্ডিং থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে থাকা পেট্রিয়ট প্রজেক্টের বিল্ডিংয়ের সকল প্রকার কানেকশন ডিসকানেক্টেড হয়ে যায়। আর এর পিছনের কারণ হলো বিশেষ একটি ডিভাইসের মাধ্যমে ডক্টর কুরাটভের লোকজন তাদেরকে শনাক্ত করতে পেরেছিল। প্রথমে তারা জিনিয়াকে বরফে রূপান্তরিত করে। তবে এই ফাঁকে আমরা আরসুস এবং খানকে সবার সাথে ফাইট করতে দেখি। এই যুদ্ধে ডক্টর কুরাটভের অনেক মানুষই সেখানে মারা যায়। তবে কিছুক্ষণের মধ্যেই খানের শরীরে একটি ইনজেকশন পুশ করা হয়। এই ইনজেকশনটি তার শরীরে পুশ হওয়ার কারণে সে অনেকটাই দুর্বল হয়ে যায়। এর মধ্যে আরসুসও জালে আটকে যায়। কিন্তু লের তখনও পর্যন্ত ফাইট করেই যাচ্ছে, তাকে যেন কোনোভাবে থামানোই যাচ্ছিল না। তাই কুরাটভ শেষ পর্যন্ত নিজেই সেখানে উপস্থিত হয়। এরপর কুরাটভ তাকে এমনভাবে আঘাত করে যে লের খুব সহজেই হেরে যায়। এরপর ডক্টর কুরাটভ তাদের 3 জনকে একটি বিশেষ রুমের মধ্যে আটকে রাখে। রুমটির ভিতরে একটি বিশেষ ধরনের ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার থাকার কারণে তাদের শক্তি যেন কোনোভাবে কাজ করছিল না। সাধারণ মানুষের মতো তারা অথর্ব হয়ে সেখানে দাঁড়িয়েছিল। কুরাটভ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে বলতে থাকে যে আমি খুব ভালো করেই তোমাদের পাওয়ার সম্পর্কে জানি, তোমাদেরকে খুব সহজে কিভাবে প্রতিহত করা যায় সেটাও আমার জানা আছে। আমি চাই পুরো পৃথিবী আমার কন্ট্রোলে নিয়ে আসতে।
এই কাজে যদি তোমরা আমাকে সহযোগিতা করো তাহলে একমাত্র আমি তোমাদেরকে ছেড়ে দিব, আর যদি আমার কথা না মানো তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। কুরাটবের এই কথাগুলো শুনে তারা কোনোভাবে তার কথায় রাজি হয় না। এরপর কুরাটব সেখান থেকে চলে যায়। কুরাটব এরপর আর্মির কাছ থেকে নিয়ে আসা সকল প্রকার ট্যাঙ্ক এবং রোবটগুলোকে রেডি করতে থাকে। এরপর সে এই ট্যাঙ্ক এবং রোবটগুলোর মাধ্যমে পুরো শহরের মানুষের উপরে আক্রমণ চালায়। শহরের রূপ এতে ভয়ানক হয়ে ওঠে। চারদিকে যেন হত্যাকাণ্ড আর ধ্বংসস্তূপে ভরে যায়। নিউজ চ্যানেলগুলো তখন দেখাতে থাকে যে আর্মির সকল ট্যাঙ্কই চুরি হয়ে গেছে, এমনকি স্পেস ট্রান্সমিটারও এখন তাদের হাতে নেই। আর এই ট্যাঙ্ক আর রোবটগুলো রীতিমতো মস্কের দিকে রওনা হয়েছে। মস্কো ছিল সেখানকার রাজধানী। একটি দেশের রাজধানী ধ্বংস করার মানে সেই দেশটাকেও ধ্বংস করে দেওয়া। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মেজর জেনারেল নিকোলাই তখন ডক্টর কুরাটবের সাথে দেখা করতে যায়। সে ডক্টর কুরাটবকে বলে এই ধ্বংসযজ্ঞগুলোকে বন্ধ করার জন্য। বিনিময়ে সে 4 জন সুপার হিরোকে তার হাতে তুলে দেবে। কিন্তু সে তো জানতই না যে অলরেডি 3 জনকে সে আটক করে রেখেছে। নিকোলাইকে কুরাটবের কোনো কাজেই লাগবে না এখন, তাই সে তখন তাকে গলা টিপে হত্যা করে। ডক্টর কুরাটবের এখন একটাই চাওয়া, সে মডিউল 1কে যেভাবে হোক ওপেন করবে, যে প্রজেক্টটা সে আগে কমপ্লিট করতে পারেনি, যার জন্য পুরো দেশবাসীর কাছে সে এখন লুজার। কিন্তু এই প্রজেক্টটিকে সে যদি সফল করতে পারে তাহলে পুরো পৃথিবী এখন তার আন্ডারে চলে যাবে। সে যে কোনো কিছু নিজের মতো করে কন্ট্রোল করতে পারবে। এরপর সে অনেকগুলো হেলিকপ্টারের মাধ্যমে সিগন্যাল টাওয়ারকে ফেডারেশন টাওয়ারের কাছে নিয়ে যায়। এরপর এই 2টি টাওয়ারের মাধ্যমে সে স্যাটেলাইটের সাথে কানেক্টেড হতে চায়। আর একবার যদি সেই স্যাটেলাইটের সাথে সে কানেক্টেড হতে পারে তাহলে পুরো পৃথিবীকে সে নিজের আন্ডারে নিতে পারবে, যার কারণে সে তার প্রজেক্টের পুরো সিস্টেমকে আপডেট করতে শুরু করে। এরপর সিনটি পরিবর্তন হয়। আমরা দেখতে পারি অ্যালিনা তখন লেরের চিকিৎসা করছে। লের জানায়, আমি আমার চোখের সামনে আমার মেয়ের মৃত্যু হতে দেখেছি। আজ 40 বছর হলো আমার পরিবর্তন হয় না, কিন্তু আমার মেয়ে বৃদ্ধ হয়ে আমার চোখের সামনেই মারা যায়, যেটা আমার পক্ষে সহ্য করা কোনোভাবেই সম্ভব ছিল না। ডক্টর কুরাটবের জন্যই এসব কিছু হয়েছে, তাই আমি তাকে কোনোভাবেই ছাড়ব না। তাদের কথা চলাকালীন অবস্থাতেই সেখানে ডক্টর ভিক্টরের উপস্থিতি আমরা দেখতে পারি। আসলেও সে এখনও পর্যন্ত বেঁচে আছে। সে নিজেকে আত্মগোপন করে রেখেছিল, কিন্তু এখনও পর্যন্ত তার লুকিয়ে থাকলে চলবে না। সে বুঝতে পেরেছে যেহেতু পেট্রিয়ট প্রজেক্ট আবারও ওপেন করা হয়েছে, সেহেতু এখানে তাকে অবশ্যই দরকার হবে। তা না হলে ডক্টর কুরাটবকে কোনোভাবেই হারানো যাবে না। আর এজন্যই সে এলিনার সাথে দেখা করতে এসেছে। ডক্টর ভিক্টর এ সময় এলিনাকে সেই 3 জন হিরোর লোকেশন দিয়ে দেয়, অর্থাৎ যে জায়গাতে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। এলিনা তখন দেরি না করে তার সোলজারদের নিয়ে সেই লোকেশন অনুযায়ী পৌঁছে যায়। এলিনা এবং তার দলবল ডক্টর কুরাটবের লোকজনদের সাথে তুমুল যুদ্ধ শুরু করে। একটা পর্যায়ে সেই 3 জনকে তারা উদ্ধারও করে, কিন্তু খান তখন তাদের কাছ থেকে দূরে সরে যায়। সবাই জিজ্ঞাসা করার পরেও সে কোনো উত্তরই দেয় না। তাই পেট্রিয়ট প্রজেক্টের ভবনে শুধুমাত্র 2 জন ফিরে আসে। আরসুস এলিনাকে বলতে থাকে, আমি মাঝে মধ্যেই ভয়ঙ্কর পশুতে রূপান্তরিত হই, আবারও আমি আমার নিজের রূপে ফিরে আসি, কিন্তু কখনো যদি আমি আমার রূপে না ফিরতে পারি তাহলে সেদিন কি হবে। মাঝে মধ্যে আমার চিন্তা হয় আমি সেই পশুর রূপ থেকে কখনো হয়তো আমার এই রূপে আর ফিরতে পারবো না। এলিনা তখন জানায় যে আমাদের সাথে ডক্টর ভিক্টর আছে, তাই আমরা 2 জন মিলে আবারও তোমাকে স্বাভাবিক মানুষে রূপান্তরিত করার চেষ্টা করব। এটা নিয়ে তুমি আর কোনো প্রকার টেনশনই করো না। এরপর সিনটি পরিবর্তন হয়। ডক্টর ভিক্টর তখন লুকিয়ে লুকিয়ে ডক্টর কুরাটবের ল্যাবেই ছিল। আসলে সে তখন ডক্টর কুরাটবের ক্লোনগুলো নিয়ে রিসার্চ করছিল, কিন্তু এই সময় দুর্ভাগ্যবশত ডক্টর কুরাটব সেখানে চলে আসে। ভিক্টর তখন তাকে দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। কুরাটব তখন তাকে বলতে থাকে যে তুমি একজন বেঈমান, তুমি তোমার প্রজেক্ট ঠিকই কমপ্লিট করেছিলে, কিন্তু আমার প্রজেক্ট তো তখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। পুরো দেশের মানুষ তখন তোমাকে নিয়ে কথা বলছিল, কিন্তু আমি তখন সবার কাছে লুজার হয়ে যাই। সরকারও তখন আমার প্রজেক্ট অফ করে দেয়, যে বিষয়টা আমাকে অনেক কষ্ট দিয়েছে। তবে এখন আমি আমার মডিউল 1 আবার ওপেন করব। পুরো বিশ্বকে আমি প্রমাণ করে দেব যে আমার আবিষ্কার তোমার চেয়েও বেশি দামি ছিল। এ কথা বলার পর ডক্টর কুরাটব বিষাক্ত গ্যাস সেখানে ছেড়ে দেয়, যে গ্যাসের মাধ্যমে ডক্টর ভিক্টর সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। দৃশ্যটি পরিবর্তন হয়। ডক্টর কুরাটব তখন 2টি সিগন্যাল টাওয়ার একত্রিত করে স্পেস ট্রান্সমিটারটি অন করে দেয়। আর এটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে অ্যালিনাও সবকিছু জানতে পারে। অ্যালিনা এবং তার টিম তখন বুঝতে পারে যে সামনে কিছু একটা ভয়াবহ ঘটতে যাচ্ছে। অ্যালিনা তখন চিন্তা করতে থাকে যে যেভাবেই হোক তাকে থামাতেই হবে। দ্রুত কিছু ফাইটার প্লেন তখন ডক্টর কুরাটবকে থামানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু ডক্টর কুরাটবকে এত সহজে হেরে যাওয়ার পাত্র মোটেও না। সে খুব সহজেই তার রোবটগুলোর মাধ্যমে এই ফাইটার প্লেনগুলোকে ধ্বংস করে দেয়। এ সময় একটি উঁচু বিল্ডিংয়ে আমরা খানকে দেখতে পারি। অ্যালিনাও সেখানে উপস্থিত হয়। অ্যালিনা তখন তাকে বলতে থাকে যে তুমি কাউকে না জানিয়ে কেন এখানে চলে এসেছো, তুমি কি চাচ্ছ যে আমাদেরকে কোনোভাবে তুমি সহযোগিতা করবে না? খান জানায়, আমার ভাইও খুব ভালো তলোয়ার চালাতে পারত, তাই আমিও চাইতাম তার মতো করে আমি শিখব। একসময় শিখেও ফেলেছিলাম, কিন্তু তার চেয়েও বেশি দক্ষ হওয়ার জন্য আমি ডক্টর কুরাটবের কথা মতো পেট্রিয়ট প্রজেক্টে অংশগ্রহণ করি। আমাকে সুপারহিরো বানানো হয়।
ফিরে গিয়ে আমি আমার ভাইয়ের সাথে লড়াই করতে থাকি, কিন্তু কোনোভাবেই আমি সেদিন নিজেকে স্বাভাবিক করতে পারছিলাম না। সেদিন আমার হাতেই আমার ভাইয়ের মৃত্যু হয়। তবে এই মৃত্যুর অপরাধ আমাকে আজও পর্যন্ত তাড়িয়ে বেড়ায়। সবকিছু হয়েছে ডক্টর কুরাটোভের জন্য। তার সেই প্রজেক্ট আমাকে এমন বানিয়ে ফেলেছে। আমি যদি তার কথায় সাড়া না দিতাম তাহলে হয়তো আজও পর্যন্ত আমার ভাই বেঁচে থাকতো। অ্যালিনা জানায় যে ডক্টর কুরাটোভকে হারানোর জন্যই তো আমরা এত কিছু করছি। এমনকি তুমি খুব ভালো করেই জানো যে তোমাকে আমাদের খুবই প্রয়োজন। অ্যালিনার এই কথাগুলো শুনে খান সঙ্গে সঙ্গে তার সাথে ফিরে যেতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি অ্যালিনা অলরেডি তাদের সবার জন্য সুন্দর সুন্দর স্যুট তৈরি করে ফেলেছে। এই স্যুটগুলো দেখতে শুধু সুন্দরই না, এগুলোর ছিল বিশেষ পাওয়ার। এমনকি তাদের জন্য বেশ কিছু উইপনও রেডি করা ছিল। আরসুসকে এ সময় একটি মেশিন গান দেওয়া হয়, যেটা তার ব্রেনের সাথে অ্যাড করা হবে। সে চাইলে তার চিন্তা চেতনার মাধ্যমে যে কোনো জায়গাতে গুলি পৌঁছাতে পারবে। খানকে দেওয়া হয় বিশেষ একটি স্যুট, যেটার মাধ্যমে সে অনেক বেশি আঘাত সহ্য করতে পারবে। আর এই স্যুটের সাথে দেওয়া হয় আরও বেশি মজবুত এবং ধারালো দুটি তলোয়ার। জিনিয়াকেও দেওয়া হয় একটি স্যুট, যেটার মাধ্যমে এখন থেকে পানি স্পর্শ ছাড়াই সে নিজেকে অদৃশ্য করতে পারবে। এমনকি চাইলে তার সামনে থাকা যে কোনো কিছুকে স্পর্শ করার মাধ্যমে সে অদৃশ্য করে নিতে পারবে। সবশেষে লেরকে দেওয়া হয় একটি ইলেকট্রিক স্যুট, যেটার মাধ্যমে সে যে কোনো সময় একটি চাবুক তৈরি করতে পারবে। আর এই চাবুকটি হবে অনেক বেশি শক্তিশালী। তো যাই হোক, সবকিছু মিলে তারা খুবই শক্তিশালী হতে যাচ্ছে। তবে তাদের জন্য দরকার একটি ট্রেনিং, কারণ আজও পর্যন্ত তারা এই স্যুট এবং উইপনগুলোকে ব্যবহার করেনি। তাদেরকে একটি ট্রেনিং গ্রাউন্ডে নেওয়া হয়। তবে প্রথমত তাদের অনেক বেশি সমস্যা হচ্ছিল, কারণ আজও পর্যন্ত তারা তো এগুলো ব্যবহার করেনি। তবে অনেকক্ষণ অনুশীলনের পর তারা অনেক বেশি পারফেক্ট হয়ে ওঠে। এখন একটি যুদ্ধের অপেক্ষা। তবে এই মুহূর্তে তাদের কাছে খুবই কম সময় আছে, কারণ অলরেডি ডক্টর কুরাটোভ তার সিগন্যাল টাওয়ারগুলোর মাধ্যমে স্যাটেলাইটের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছে। একবার কানেক্টেড হয়ে গেলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। তাই এখন কুরাটোভের মডিউল ডিভাইসটাকে ধ্বংস করতে হবে, যে ডিভাইসের মধ্যেই তার সকল প্রকার ফাংশন ইনস্টল করা আছে। আর এই ডিভাইসটি টাওয়ারের উপরেই লাগানো ছিল, যার কারণে লের আর কোনোভাবে দেরি না করে শহরের টানেলের মধ্যে দিয়ে সোজা সে টাওয়ারের নিচে পৌঁছে যায়। এরপর সে কুরাটোভের লোকজনদের সাথে ফাইট করতে শুরু করে। অন্যদিকে আরসুস এবং জিনিয়া সবার সাথে ফাইট করতে থাকে। জিনিয়া অদৃশ্য হয়ে সবাইকে মারতে থাকে। তাকে কেউই খুঁজেই পাচ্ছিল না। আরসুও তখন তার রূপ পরিবর্তন করে সবার সাথে ফাইট করতে থাকে। এবারের লড়াই তাদেরকে জিততেই হবে, কারণ হেরে গেলে তো পুরো পৃথিবীর কন্ট্রোল ডক্টর কুরাটোভ নিয়ে নেবে। এরপরই আরসুস এবং জিনিয়া বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে। সেখানে লের একাই সবার সাথে ফাইট করছিল। অন্যদিকে আমরা দেখতে পারি খান অলরেডি প্লেনের মাধ্যমে সে টাওয়ারের কাছে পৌঁছে যায়, কিন্তু কুরাটোভের রোবটগুলো তার উপরে ফায়ার করতে থাকে। অন্যদিকে তিনজন পাইপের মাধ্যমে ডক্টর কুরাটোভের সেই টাওয়ারের দিকে আসতে শুরু করে, কিন্তু কুরাটোভের লোকজন তাদেরকে কোনোভাবেই ছাড়ছিল না। পিছন থেকে তাদেরকে ফায়ার করতে শুরু করে। এই ফায়ারের কারণে আরসুস সঙ্গে সঙ্গে সেখান থেকে গড়ে পড়ে যায়। লের তখন তার চাবুক দিয়ে সঙ্গে সঙ্গে তাকে আটকে নেয়। প্লেনের উপর থেকে খান এসব দেখছিল। সবাইকে সহযোগিতা করার জন্য সে সঙ্গে সঙ্গে সেখান থেকে ঝাঁপিয়ে পড়ে। খানের আঘাতে গুলি চালানো সেই ব্যক্তিগুলো সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি অ্যালেনা অলরেডি ডক্টর ভিক্টরের কাছে পৌঁছে গেছে। তবে তার আর বেশি সময় নেই, কারণ বিষাক্ত গ্যাস অলরেডি তাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছে। ডক্টর ভিক্টর তখন অ্যালেনাকে জানায় যদি সেই সুপার হিরোগুলো একসাথে শক্তি ব্যবহার করে তাহলে অবশ্যই ডক্টর কুরাটোভকে তারা হারাতে পারবে, কারণ তারা যদি একসাথে শক্তি ব্যবহার করে তাহলে তারা আরও বেশি শক্তিশালী হতে পারবে। অন্যদিকে আমরা দেখতে পারি সেই সুপার হিরোগুলো ডক্টর কুরাটোভের পাঠানো প্রত্যেকটা মানুষকে মেরে ফেলেছে। এমনকি এক পর্যায়ে তারা এনার্জি জেনারেটরের কাছে চলে আসে। জিনিয়া তখন তার শরীরের টেম্পারেচার বাড়িয়ে সেটাকে চেপে ধরে, যার কারণে সেই এনার্জি জেনারেটর শর্ট সার্কিট হয়ে সেখানেই নষ্ট হয়ে যায়। তবে সেই এনার্জি জেনারেটর এতটাই পাওয়ারফুল ছিল যে জিনিয়ার সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে যায়। আরসুস তখন তাকে ধরে ফেলে। অন্যদিকে দেখা যায় আর্মি অফিসারগুলো তাদের মিসাইল দিয়ে অলরেডি সে টার্গেটকে উড়িয়ে দিতে যাচ্ছে, অর্থাৎ যে টাওয়ারে ডক্টর কুরাটোভ তার সেটআপ নিয়ে বসে পড়েছে। কিন্তু অ্যালিনা তাদেরকে একটু দাঁড়াতে বলে, কারণ হিসাব তো এখনও পর্যন্ত বাকি আছে। চারজন সুপারহিরো তাদের প্রতিশোধ নেবে। এর মধ্যে আমরা দেখতে পারি সেই চারজন সুপারহিরো অলরেডি সেই টাওয়ারের টপে চলে আসে। এ সময় তাদের সাথে ডক্টর কুরাটোভের সামনাসামনি দেখা হয়ে যায়। এরপর তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। তবে এত শক্তিশালী স্যুট এবং উইপন থাকা সত্ত্বেও তারা কোনোভাবেই ডক্টর কুরাটোভের সাথে পেরে উঠছিল না। কুরাটোভের আঘাতে লেরের চাবুক এবং আরসুসের মেশিন গান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। এরপর খান তার সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। খান খুব সহজেই তার কাছে হেরে যায়। তাদের মধ্যেকার ফাইট দেখে বোঝাই যাচ্ছিল যে তারা ডক্টর কুরাটোভের সাথে কোনোভাবেই পেরে উঠবে না। সে এতটাই ভয়ানক শক্তিশালী ছিল যে তাকে হেরে দেওয়া এতটাও সহজ ছিল না। জিনিয়া তখন একটি বুদ্ধি খাটায়। সে লেরকে স্পর্শ করে অদৃশ্য করে দেয়। ডক্টর কুরাটোভ তখন তাকে দেখতে পারে না। লের এই সুযোগে তার চাবুকের মাধ্যমে সঙ্গে সঙ্গে ডক্টর কুরাটোভকে আটকে ফেলে। এই সুযোগে খান সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে তাকে মারতেই যাচ্ছিল,
কিন্তু কুরাটপ তার ইলেকট্রিক শকের মাধ্যমে সবাইকে সঙ্গে সঙ্গে প্রতিহত করে দেয়। আরসুস তখন আরও বেশি ভয়ানক হয়ে ওঠে। সে এবার অনেক জোরে হুঙ্কার দিয়ে ডক্টর কুরাটপের উপরে আছড়ে পড়ে, কিন্তু এতেও ডক্টর কুরাটপের কোনো কিছুই হয় না। সে খুব সহজে তাকেও পরাস্ত করে দেয়। এর মধ্যে দিয়ে বেশ কিছুটা সময় পার হয়ে যায়। অ্যালিনা তখন আর দেরি না করে মিসাইল লঞ্চ করার জন্য আদেশ দিয়ে দেয়। এ সময় সে টাওয়ারের উপর দিয়ে একটি প্লেন যাচ্ছিল, যেটা অ্যালিনা তাদের জন্য পাঠিয়েছিল। খান এ সময় তার তলোয়ারটি সেই বিমানের সাথে বেঁধে তার বন্ধুদের নিয়ে সেখান থেকে উঠতে শুরু করে, কিন্তু কুরাটপ তখন সেই প্লেনের কন্ট্রোল পুরোপুরি নিজের আন্ডারে নিয়ে নেয়। মুভির এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছিল যে এই বান্দাকে কিভাবে থামানো সম্ভব। সে খুব সহজেই সবকিছুর উপরে কন্ট্রোল নিতে পারে। খান এই সময় বুঝতে পারে যে এই প্লেনটি এখন কুরাটপের আন্ডারে, যার কারণে সঙ্গে সঙ্গে সে দড়িটি সে কেটে দেয়। এতে তারা নিচে পানিতে গিয়ে পড়ে। এর মধ্যে অ্যালিনার পাঠানো সেই মিসাইলগুলো অলরেডি সেই জায়গাতে পৌঁছে যায়। কুরাটপ এবার এই মিসাইলগুলোকেও এক এক করে ডিস্ট্রয় করতে থাকে, কারণ সে সব ধরনের ইলেকট্রিক ডিভাইসের উপরে নিজের কন্ট্রোল রাখতে পারে। তো যাই হোক, সবশেষে সে আবারও তার কাজে ফিরে যায়। সে আবারও স্যাটেলাইটের সাথে কানেক্টেড হতে শুরু করে। অ্যালিনা তখন তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা এভাবে পারবে না। এ সময় অ্যালিনা তাদের চারজনকে বলতে থাকে যে তোমরা এভাবে ডক্টর কুরাটপের সাথে কোনোভাবেই পেরে উঠবে না। ডক্টর ভিক্টর বলেছে তোমরা যদি তোমাদের চারজনের পাওয়ার একত্রিত করো তাহলে তোমরা খুব সহজেই ডক্টর কুরাটপকে হারিয়ে দিতে পারবে। যে কথা শোনার পর তারা চারজন মিলে তাদের পাওয়ার একত্রিত করে। এত বেশি ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার তৈরি হয় যে ডক্টর কুরাটপের মডেলটি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়, এমনকি সে সেখান থেকে পড়েও যায়। আর এভাবেই ডক্টর কুরাটপ চিরদিনের জন্য ধ্বংস হয়ে যায়। আমরা তখন টিভি নিউজ দেখতে পারি, যেখানে সম্প্রচার করা হচ্ছে আর্মিরাই দেশকে এভাবে বাঁচিয়েছে। আসলেও চারজন সুপারহিরো সম্পর্কে কেউই জানতো না। তারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে যে দেশকে আজকে বাঁচালো সেটা এখনও পর্যন্ত কেউই জানে না। তবে অ্যালেনা তাদের চারজনকে ধন্যবাদ জানায়, কারণ তাদের জন্যই আজকে এই পৃথিবী বেঁচে গেছে। আর এই সময় জিনিয়ার আগের সব কিছুই মনে পড়তে থাকে। সে ফিরে পায় হারানো স্মৃতিগুলোকে। এমনকি সে এখন আরসুসকে ভালোবেসে ফেলেছে। সে তার সাথেই নতুন করে জীবন করতে চায়। এ সময় তারা সবাই অ্যালেনাকে বলতে থাকে যে দেশের কোনো কাজে যদি তাদেরকে আবারও প্রয়োজন হয় তাহলে তারা সবাই মিলে আবারও একত্রিত হবে। এলিনা তখন তাদেরকে বলতে থাকে যে আমাদের নতুন করে শুরু করা পেট্রিয়ট প্রজেক্ট সফল হয়েছে, অর্থাৎ তারা আরও কিছু সুপারহিরো তৈরি করতে পেরেছে, যারা হয়তো এরপর থেকে দেশের জন্যই কাজ করবে। তবে মুভি শেষে একটি সিন দেখানো হয়, যে সিনের মাধ্যমে বোঝা যায় যে এই মুভির পরবর্তী সিকুয়াল আসতে পারে। সিনটিতে আমরা রাতের একটি দৃশ্য দেখতে পারি। একটি কালো গাড়ি নিয়ে দুজন মানুষ একটি জায়গাতে ব্রেক করে। তারপর তারা তাদের গাড়ির পেছনের দরজা খুলতেই সেখান থেকে অ্যালিনা বের হয়ে আসে। অ্যালিনা এবার তাদের সাথে ফাইট করতে শুরু করে। অ্যালিনা তাদেরকে জানায় যে কে তাদেরকে পাঠিয়েছে। উত্তরে তারা জানায় ফেরোম। আর এর মধ্যে দিয়ে আজকের এই মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটির এক্সপ্লেনেশন দেখার পরেও আমি সাজেস্ট করব এই মুভিটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এক্সপ্লেনেশনে এই মুভির কিছু দৃশ্য দেখানো সম্ভব হলো না, যেটা হয়তো আপনারা পুরোপুরি মুভিটা দেখলেই এনজয় করতে পারবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি শেষ হওয়ার মধ্যে দিয়ে আমারও বিদায় নেওয়ার সময় হয়ে গেল। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।